বর্তমান অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়। উদাহরণস্বরূপ আজকে আপনি ইসলামী ব্যাংকে যাবেন, এটা সামনে ব্যাংক আছে, যেভাবে আমাকে 5 লক্ষ টাকা লোন দেন, ব্যাংকওয়ালা বলবে ভাই আপনার কি 5 লক্ষ টাকা লোন নেওয়ার মর্গেজ আছে? আপনি বলবেন ভাই আমি খয়রাতি মানুষ। ব্যাংক কাকে লোন দেয়? যার আগের থেকেই আছে। যার 5 লক্ষ টাকা আছে ব্যাংক তাকে 5 লক্ষ টাকা দেয়। তাই কয়বার ধনী হলো? দুইবার। আগে 5 লক্ষ টাকার মালিক, ব্যাংক তাকে 5 লক্ষ টাকা দিছে, 2 বার ধনী। যে ব্যক্তি লোন নেয় তারই লোন মাফ হয়, 3 বার ধনী। যে ব্যক্তি লোন নেয় তার ইন্টারেস্ট মাফ হয়, কয়বার ধনী? 4 বার। একজন ধনী 4 বার ধনী হয়, আর একজন গরিবের পেটের মধ্যে 5টা লাথি হয়। যেরকম আগের থেকে 5 লক্ষ টাকা ছিল না 1 লাথি, ব্যাংক তাকে 5 লক্ষ টাকা দেয় নাই 2 লাথি, তার লোন মাফ হয় নাই 3 লাথি, তার ইন্টারেস্ট মাফ হয় না 4 লাথি। আর যেই বড় লোককে টাকা মাফ করা হয়েছে, ওই টাকা যদি বাংলাদেশ ব্যাংকে থাকতো তার একটা অংশী ওই গরিবও ছিল। বড় লোকদের মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে আর 1 লাথি। কয় লাথি? তাই গরিবের পেটে 5 লাথি, আর বড় লোকটা 4 বার ধনী। বর্তমান অর্থনীতি কোনোদিন গরিবদেরকে ধনী বানানো সম্ভব না। আপনাদের পয়সার প্রয়োজন ছিল না। বাংলাদেশ ব্যাংক আমার প্রত্যেকটা গরিবের জন্য ডোনেশন করত, টাকা দিয়ে তাদেরকে বিদেশে পাঠিয়ে সেখান থেকে আমরা হাজার হাজার কোটি কোটি টাকার রেমিটেন্স আনতে পারতাম। কিন্তু এই পরিকল্পনা বাংলাদেশের সরকারের নাই। আপনারা জানেন বাংলাদেশ সরকার এই 53 বছরে যারা ছিল তারা শুধু নিজেদের সেফটির জন্য, নিজেদের উন্নয়নের জন্য আইন করছে, কিন্তু জনগণের উন্নয়নের জন্য কোনো আইনই করে নেই। র্যাব শুধু সরকারকে নিরাপত্তা দেওয়ার জন্য, আজকে বিজেপি সরকারকে নিরাপত্তা দেওয়ার জন্য, আজকে এনএচআই সরকারকে নিরাপত্তার জন্য, আজকে ডিজিএফআই সরকারকে নিরাপত্তা দেওয়ার জন্য, আজকে ডিবি সরকারকে নিরাপত্তা দেওয়ার জন্য, আজকে পুলিশ সরকারকে নিরাপত্তা দেওয়ার জন্য, কিন্তু জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য আইন করে নাই। আমাদের ধ্বংস করে ফেলছে, আমাদের রক্ত গ্রহণ করেছে, আমাদেরকে হত্যা করেছে, আমাদের জুলুম করেছে, নির্যাতন করেছে। আমি বারবার বলবো এই থিওরি মনে রাখবেন। একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। যদি ক্ষমতা থাকে এ, সে কি করবে? হটাও এ, আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শ পরিবর্তন হয়নি। যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শ পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত জুলুম অত্যাচার বন্ধ হবে না। বাংলাদেশ সব জায়গায় বৈষম্য। আজকে বাংলাদেশের ছাত্ররা চাকরির জন্য প্রেয়ার করতে পারবে, তাদের বয়স থাকতে হবে 30। অথচ দেখেন আমাদের দেশে কত বড় বৈষম্য। পাহাড়ি ছাত্ররা চাকরির জন্য দরখাস্ত করবে, তাদের বয়স 40 হলেও চলবে। কত বড় বৈষম্য। আমাদের সাধারণ ছাত্ররা চাকরির জন্য দরখাস্ত করলে তাদের বয়স হতে হবে 30, আর পাহাড়িরা দরখাস্ত করলে তাদের বয়স 40। আজকে মুক্তিযোদ্ধা কোঠায় যদি চাকরির জন্য আবেদন করে তাদের বয়স সীমা 32, আর সাধারণ মানুষের বয়সীমা 30। আজকে হাজারো দেশের মধ্যে, 162টা দেশের মধ্যে চাকরির আবেদনের বয়সীমা কোনো দেশে 35, কোনো দেশে 40, আর কোনো দেশে কোনো বয়সীমাই নেই। অথচ আমাদের দেশে সাধারণ ছাত্রদেরকে বেকার বানাবার জন্য আজকে লক্ষ লক্ষ ছাত্র বেকার, কারণ তাদের চাকরির বয়সীমা 30। অথচ একজন ছাত্র যখন বুয়েট থেকে, মেডিকেল থেকে, ইউনিভার্সিটির থেকে বের হয় তার বয়স হয়ে যায় 27 বা 28। তখন সে যদি 30 বছরের মধ্যে চাকরি আবেদন করতে হয়, চাকরি পাবে কিভাবে? আমাকে বলুন তো। অবশ্যই চাকরির বয়স সীমা বাড়াতে হবে, কমপক্ষে 35 বছর করতেই হবে। আমরা চাই 40 বছর করা হোক, যে অন্যান্য কান্ট্রির মধ্যে কোনো বয়স সীমা নাই। আমাদের দেশেও যদি বয়স সীমা না থাকে তাহলে হাজারো হাজারো যুবকরা চাকরিজীবী হবে, আমাদের আর্থিক উন্নয়ন হবে। এবং আমাদের যেই সমাজগুলির মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, যারা
বেকার থাকার কারণে চরিত্র খারাপ হচ্ছে, তাদের চরিত্র খারাপ হবে না, তাদের চরিত্র ভালো হয়ে যাবে। এই জন্য আপনারা কি মনে করেন চাকরির বয়সসীমা কত হওয়া দরকার? কমপক্ষে 35 থেকে 40। সবাই রাজি আছে ইনশাআল্লাহ? কে কে রাজি হাত তোলেন। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রের চাকরির আবেদনের জন্য 35 থেকে 40 বছর বয়সের মধ্যে তার আবেদন করতে পারবে, এইটা আমরা চাই।